সকলকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ পদার্থবিজ্ঞান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোয়ান্টাম বলবিদ্যা 1-এর একমাত্রিক সমস্যাবলীর পঞ্চম ক্লাসটা নিব। এর আগে আমাদের 4টা ক্লাস হয়েছে। আশা করি আর একটা ক্লাস দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তোমাদের সাথে যেহেতু আমার দেখা হচ্ছে না, আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই বুঝতে পেরেছো আগের ক্লাসগুলি। সকলকে শরতে ফোটা অসংখ্য কাশ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমরা দেখতে পাবে একটি সুরঙ্গ ক্রিয়া বা টানেলিং এর ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে শ্রোডিঙ্গার সমীকরণ সমাধান বের করো এবং প্রেরণ সহগ ও শক্তির রাশিমালা বের করো। আজকে আমরা একটা প্রশ্নই দেখবো, এটা একটু বড় প্রশ্ন, এই জন্য আজকে পাঠ্য তালিকায় একটাই রেখেছি আমি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ডে এই প্রশ্নটা এসেছে। সুরঙ্গ ক্রিয়া বা টানেলিং, টানেলিং এর বাংলা হচ্ছে সুরঙ্গ ক্রিয়া। এতে তোমার 10 নাম্বার থাকবে, বড় প্রশ্ন, বড় গ্রুপে হবে, একটা প্রশ্নতে 10 নম্বর থাকবে। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমরা দেখি টানেলিং বা সুরঙ্গ ক্রিয়া কি, আসলে এটা বলতে কি বুঝি আমরা। বিভব প্রতিবন্ধকের উচ্চতার চেয়ে কম শক্তি সম্পন্ন কণা প্রতিবন্ধকের সংঘর্ষ ঘটালে চিরায়িত ক্ষেত্রে কণাটি শুধু প্রতিফলিত হবে, কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার মতে কণাটির প্রতিবন্ধক পার হয়ে সম্মুখ গতি বজায় রাখার একটি সম্ভাবনা সর্বদাই থাকবে। প্রতিবন্ধক পার হওয়ার এই সম্ভাব্যতাকে সুরঙ্গ ক্রিয়া বা টানেলিং বলে। তোমরা নাম শুনে বুঝতে পারছো টানেলিং বা সুরঙ্গ ক্রিয়াটা আসলে কিরকম হতে পারে। সুরঙ্গ বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কোনো গুপ্ত পথ টাইপের এরকম হবে হয়তো। আসলে এটা ওই সিস্টেমেরই, মানে একটা গুপ্ত মানে চারদিকে আটকানো একটা পথ। সেই পথের মধ্যে আমরা জানি যে যে কোনো ধরে নিতে পারো যে ধরো একটা জগ হতে পারে, জগের যদি মুখটা আটকানো থাকে তাহলে জগের ভিতরে তো অনেকগুলি কণা থাকে। আমরা যখন পদার্থবিজ্ঞান পড়ি আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। ওই কণার ভিতরে আমরা একটা কণা বিবেচনা করব যে একটা কণা ওই জগের কোন স্থানে আছে বা কোথায় থাকার সম্ভাব্যতা আছে, এটা বুঝতে পারা বা এটা নির্ণয় করাই হচ্ছে আমার কোয়ান্টাম বলবিদ্যার কাজ। এজন্যই আমাদের সুরঙ্গ ক্রিয়া বা টানেলিং এর উদ্ভব হয়েছে। এরকম সসীম উচ্চতা বিশিষ্ট, সসীম মিন্স হচ্ছে তুমি ওই টানেলিং বা যে সুরঙ্গটা নিয়েছো তার উচ্চতাটা কিংবা তার প্রস্থটা মাপতে পারবে, এজন্য এখানে সসীম কিন্তু কথাটা ব্যবহার করা হয়েছে। একে আবার বিভব পাহাড়ও বলে। পরীক্ষা যদি আসে বিভব পাহাড়ের শ্রোডিঙ্গার সমীকরণের নির্ণয় করো, তাহলে কিন্তু একই কথা, টানেলিং সুরঙ্গ ক্রিয়া বা বিভব পাহাড় একই কথা, তোমরা দেখবে। এক্ষেত্রে বিভব শক্তির ফাংশন, বিভব শক্তির কি হবে, ভিএক্স এর মানটা কি হবে, 0 হবে যখন এর সীমাটা হবে 0 লেস দেন এক্স লেস অফ এ, এবং ভিএক্স এর মানটা ভি নট হবে যখন 0 গ্রেটার অফ এক্স গ্রেটার অফ এ। এটা হলো তোমার যে বিভব, সেই বিভবটা কিন্তু তোমার মুখস্থর মতো করতে হবে। তোমরা যদি বলো ম্যাম এটা কিভাবে বুঝবো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই মানে এই একমাত্রিক সমস্যাবলীর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই সহজ, কোনো প্রশ্নই কঠিন না, শুধু একটাই কঠিন এর সীমাটা বা বিভব যে ফাংশনটা আছে এটা একটু মুখস্থ করতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা কিন্তু কারোটার সাথে কোনো মিল নেই। এই সীমা মুখস্থ করাই কিন্তু এখানে আসল কাজ, তাছাড়া আর কোনো কাজ নাই এই চ্যাপ্টারে। বেশিরভাগই গাণিতিক টার্ম, শুধু সীমাটা একটু মুখস্থের মতন করতে হবে আর কি, কিরকম সীমা আছে। তাহলে আমরা দেখলাম যে এই সীমাটা, তারপরে পরীক্ষা যদি আসে উপরোক্ত এরকম একটা সীমা দিয়ে যদি আসে উপরোক্ত সীমার আলোকে শ্রোডিঙ্গার সমীকরণের আইগেন মান আইগেন অপেক্ষক নির্ণয় করো, সেক্ষেত্রে একই রকম হবে উত্তরটা। সেক্ষেত্রে দেখো আমরা বলছি যে এখানে কণাটির মোট শক্তিকে আমরা ই ধরেছি, তরঙ্গ ফাংশনকে আমরা সাই এক্স ধরেছি। সেক্ষেত্রে একমাত্রিক সমীকরণ আমরা জানি, শ্রোডিঙ্গার সমীকরণ আমরা জানি, ডি স্কোয়ার সাই এক্স ভাগ হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস 2 এম এ স্কোয়ার টি স্কোয়ার ই মাইনাস বি এক্স সাই এক্স ইকুয়াল টু 0। এটা আমরা জানি যে এরকমটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন হচ্ছে অঞ্চল 1 নম্বর অঞ্চল বা 1 নম্বর জোনে যদি ভিএক্স এর মান আমরা 0 ধরি, যখন এক্স এর মান 0 থেকে ছোট হবে, সেক্ষেত্রে 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণ মানে হচ্ছে শ্রোডিঙ্গার সমীকরণ, ওই সমীকরণের মানটা আমি বসাই। দেখো বসিয়ে দিয়েছি। তাহলে আমি যদি এই দেখো কার্সর দিয়ে আমি দেখাচ্ছি 2 এম ই স্কয়ার টি স্কয়ার, একে ধরলাম আমি আলফা স্কয়ার, জাস্ট ধরা। তোমরা বলতে পারো ম্যাডাম তাহলে আপনি আলফা না ধরে এখানে আপনি যদি কে ধরেন, হ্যাঁ ধরো, সমস্যা নাই কোনো, আমি ধরেছি এমনি আলফা আর কি, না ধরে তোমাদের যা ইচ্ছা মতো তুমি ধরতে পারো। তাহলে একে দিলাম 3 নং, একে দিলাম 4 নং, যাকে আমি ধরলাম সেটা হলো 4 নং, এবং পূর্ববর্তী যে সমীকরণটা হয়েছে সেটা হচ্ছে আমার 3 নং।
3 নংয়ের সমাধানটা কি হবে, জাস্ট আমি ধরে নিয়েছি, যেহেতু আমরা যখন কোয়ান্টাম বলবিদ্যা পড়া শুরু করি তখন আমি বললাম যে আসলে প্রত্যেকটা কণা রূপে যেমন আচরণ করবে সেই রকম প্রত্যেকটা কণাই কিন্তু একটা তরঙ্গ আকার আচরণ করবে। বিজ্ঞানী ডি ব্রগলি যখন দ্বিতীয় তত্ত্ব দিলেন তখন থেকে কিন্তু এর সূচনা হয়। তারপরে বিজ্ঞানী প্লাঙ্ক যখন = h নিয়ে এই তত্ত্বটা দিলেন তখন থেকে আসলে সূচনা হয়। তার জন্য এখানে কিন্তু আমি সমাধানটা ধরেছি ψ1 = a e⁻i alpha x plus b e⁻i alpha x। যেহেতু এটা তরঙ্গ, কণাকে আমরা তরঙ্গ হিসাবে বিবেচনা করেছি, এজন্য কিন্তু এর সমাধানটা ধরেছি। তাহলে কি হবে, এখানে এবি হচ্ছে স্বেচ্ছাধীন ধ্রুবক, ধরলাম ধ্রুবক। এখন অঞ্চল 2, অঞ্চল 2 এ কি vx এর মান যখন v0 হবে 0 লেস x লেস a, যদি এটা হয় তাহলে আমরা কি করব, 2 নং এ মান বসিয়ে দিলাম। 2 নং এ মান, ভির মানটা ধরলাম কি v0, এই দেখো v0 দিয়েছি, ভির বদলে v0 বসিয়ে দিলাম। একে আমি ধরলাম বেটা স্কয়ার ψ2 স্কয়ার। তাহলে বেটা স্কয়ার = 2m ভাগ হচ্ছে h কাট স্কয়ার e - v0, একে দিলাম আমি 7 নং সমীকরণ। একইভাবে 6 নং এর যদি আমরা সমাধানটা চিন্তা করি একই রকম ভাবে, আগের বার যেহেতু সমাধান ধরেছিলাম আমি ই, এ এবং বি ছিল আমাদের ধ্রুবক, এবার ধরবো সি আর ডি। তাহলে ψ2 = c e⁻β x plus d e⁻−β x। এখানে হচ্ছে সি ও ডি হচ্ছে স্বেচ্ছাধীন ধ্রুবক। জাস্ট আগের বার এবি ধরা হয়েছে, এবার আমি ধরলাম সিডি, কিছুই না, শুধুমাত্র ধরা। এরপরে দেখো কি আসে আমাদের অঞ্চল 3। আশা করি তোমাদের মনে আছে, আমাদের যখন প্রথম অঞ্চলটা ছিল তখন কিন্তু ছিল vx = 0, x এর মান লেস অফ, মানে x এর মান 0 থেকে ছোট ছিল। আর এখন কিন্তু x এর মান অবশ্যই a থেকে বড় হবে। a মানে হচ্ছে তুমি যেই সুড়ঙ্গটা নিয়েছো সেই সুড়ঙ্গর প্রস্থটা, কতটুকু প্রস্থের তুমি নিয়েছো সেটা আর কি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। যেহেতু অঞ্চল 1 ছিল এবং অঞ্চল 2 ছিল, অঞ্চল 1টাকেই কিন্তু আমরা 2 ভাগে ভাগ করেছি, যখন x এর মান 0 থেকে ছোট আর আরেকটা হচ্ছে x এর মান a থেকে বড়, দুটো কিন্তু আলাদা। দেখো আমি আলাদা করে কিন্তু নিয়েছি। তাহলে একইভাবে 2 নং শর্তে, 2 নং সমীকরণে আমরা যদি বসিয়ে দিই উক্ত শর্তটা, তাহলে মানটা এরকম হয়। সেক্ষেত্রে আলফা স্কয়ার ψ3, যেহেতু প্রথমে ছিল ψ1 তারপরে ψ2, এখন ধরলাম আমি ψ3। একইভাবে আলফা স্কয়ার, যেহেতু যে 2m e = h কাট স্কয়ার কিন্তু আলফা স্কয়ারই ছিল, মনে আছে তো? প্রথম অঞ্চল যখন আমি ধরেছিলাম তখন কিন্তু এটাকে আলফা স্কয়ার ধরেছিলাম। সেজন্য এখানে আর আমি সমীকরণের নাম্বার দিলাম না, যেহেতু প্রথমে একটা নাম্বার আছে, 3 কিংবা 4 ছিল, আমার মনে নাই, এরকম একটা ছিল। একইভাবে 6 নং এর যদি সমাধান ধরি একই রকম আমি ধরলাম। 6 নং এর সমাধান হচ্ছে ψ3 f e⁻i alpha x plus g e⁻−i alpha x। প্রথম অঞ্চলের জন্য আমি ধরেছিলাম এবি, দ্বিতীয় অঞ্চলের জন্য সিডি, তৃতীয় অঞ্চলের জন্য আমি ধরলাম এফ এবং জি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন ধরা হয়েছে, কারণ যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে তরঙ্গ অপেক্ষক আলাদা। তরঙ্গ অপেক্ষক আলাদা হওয়ার কারণে এখানে তরঙ্গ ধ্রুবকগুলি, যে স্বেচ্ছাধীন ধ্রুবকগুলি আমি ধরছি, প্রত্যেকটা ধ্রুবকে আলাদা আলাদা ধরেছি কিন্তু আমি, যেহেতু কণাটা 3 অঞ্চলেই থাকার সম্ভাবনা আছে। যেহেতু কণাটা 3 অঞ্চলে থাকার সম্ভাবনা আছে আমাদের। এরপরে দেখো, যেহেতু x এর মান a থেকে বড়, x এর মান যখন a থেকে বড় অঞ্চলে 3 এ কণাটির প্রতিফলনের কোনো সম্ভাবনা নেই, সেহেতু g = 0 হবে। এবং 3 নং হতে আমরা লিখতে পারি ψ3 = f e⁻i alpha x। আমরা লিখতে পারি ψ3 = f e⁻i alpha x, যেহেতু g এর মানটা 0। g এর মানটা যদি 0 হয় সেক্ষেত্রে g পুরোটুকি 0 হয়ে যাচ্ছে, যেহেতু মানটা 0 হয়ে যাচ্ছে। এখন দেখো x এর মান যখন 0 অবস্থানের জন্য প্রান্তিক শর্ত প্রয়োগ করে x = a, x = যখন 0 হয় তখন 8 এবং 9 নং এ বসিয়ে পাই। x = 0 এর মান 8 এবং 9 নং এ বসাই। দেখো বসালে কি হবে, ψ1 x = 0 = ψ2 x = 0। ψ1 এবং ψ2 এর মান হচ্ছে 0। সেক্ষেত্রে যদি 0 বসাই, x এর মান যদি 0 বসাই তাহলে শুধুমাত্র এখানে ধ্রুবকটা থাকবে, একটা হচ্ছে a ধ্রুবক আর একটা হচ্ছে তোমার b, এবং এখানে থাকবে c plus d। যেহেতু e⁻0 এর মান হচ্ছে 1, সেক্ষেত্রে a plus b = c plus d কে ইকুয়াল টু আমরা ধরেছি, এর মানটা দিচ্ছি 12 নং সমীকরণ। এরপরে দেখো কি বলছে, একইভাবে সীমান্ত শর্ত একটা আছে, প্রথমে x এর মান 0 ধরতে হবে, আর একটা সীমান্ত শর্ত হচ্ছে তুমি যে সমীকরণটাকে নিয়েছো সেই সমীকরণটাকে
ওই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এক্স এর মান আবারও শূন্য ধরতে হবে। একইভাবে দেখো আমি ডিফারেন্সিয়েশন করি, করলে কি এরকম একটা ডিফারেন্সিয়েশনের মান আসে, এবং এক্স এর মান যদি 0 বসায় তাহলে আমরা লিখতে পারি আই আলফা ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু বি সি মাইনাস ডি, 13 নং সমীকরণ। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু বেটা ভাগ হচ্ছে আলফা। বেটা এবং আলফা দেখো আমি এখানে নিয়ে এসেছি, এই দেখো আলফাকে নিচে নিয়ে এসেছি, সেক্ষেত্রে সি মাইনাস ডি আমি লিখলাম। এক্ষেত্রে দেখো এক্স এর মান যদি এই অবস্থানের জন্য প্রান্তিক শর্ত প্রয়োগ করে পাই, এক্স এর মান 9 এবং 10 নং এ বসাই, তাহলে বসাই দিই 9 এবং 10 নং এ। একইভাবে 62 এর মান x ইকুয়াল টু a বসাবো এবং 63 এর মান x ইকুয়াল টু a বসাবো, বসিয়ে দিলাম। দেখো কি হয়, c e টু দি পাওয়ার বিটা a প্লাস d e টু দি পাওয়ার মাইনাস বিটা a ইকুয়াল টু f e টু দি পাওয়ার i আলফা a। একইভাবে মানটা বসিয়ে দিলাম। একইভাবে প্রথম থেকে সীমান্ত শর্ত সাই1 এবং সাই2 এর জন্য যে সীমান্ত শর্ত ছিল, সাই2 সাই3 এর জন্য একই সীমান্ত শর্ত হবে। একইভাবে সাই2 এবং সাই3 কে আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে এক্স এর মান আমরা এ বসাবো। এই হচ্ছে আমার সীমান্তিক শর্ত তৈরি করার সিস্টেম। তাহলে দেখো মানটা আমি বসিয়ে দিলাম আই আলফা ই টু দি পাওয়ার আই আলফা এ। একইভাবে আলফাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে নিচে নিয়ে আসলাম, দেখো নিয়ে আসছি এই পাশে আমি এখানে। এখন 12 নং সমীকরণকে, 12 যে পূর্বের সমীকরণ ছিল, 12 নং সমীকরণকে আই আলফা দ্বারা গুণ করে কি করব, 12 এবং 13 যোগ করি। আলফা দ্বারা গুণ করে 12 এবং 13 যোগ করব। টুয়াইস আই আলফা এ ইকুয়াল টু আই আলফা সি প্লাস আই আলফা ডি প্লাস বিটা সি মাইনাস বিটা ডি। দেখো তাহলে দিয়ে দিলাম আমরা এরকম মানটা যোগ করে দিলাম, দুটো গুণ করে যোগ করে দিয়েছি। সেক্ষেত্রে আমি দেখো এখানে সি কমন নিয়েছি, আই আলফা প্লাস হচ্ছে বেটা কমন নিয়ে নিয়েছি, সিটা প্লাস ডিটা কমন নিয়ে আই আলফা মাইনাস বেটা, এখানে আমি ডিটা কমন নিয়ে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি এর মানটা কি, এ ইকুয়াল টু সি আই আলফা প্লাস বেটা প্লাস ডি আই আলফা মাইনাস বেটা টুয়াইস আই আলফা। মানটা আমি বসিয়ে দিয়েছি। তাহলে এর মানটা দেখো, এই দেখো সি কে সির নিচে টুয়াইস আই আলফা দিয়ে দিয়েছে, যে প্রত্যেকটা মান আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমার 18 নং সমীকরণ হলো। একইভাবে টুয়াইস আলফা বেটার ক্ষেত্রে 12 নংকে আই আলফা দ্বারা গুণ করে 12 13 বিয়োগ করি। একইভাবে 12 নং যে সমীকরণ ছিল তাকে আমি আই আলফা দ্বারা গুণ করব এবং 12 ও 13 বিয়োগ করব। প্রথমে ছিল আমাদের যোগ করা, তারপরে হচ্ছে আমাদের বিয়োগ করা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি টুয়াইস আই আলফা বি ইকুয়াল টু টুয়াইস আলফা সি প্লাস টুয়াইস আলফা ডি মাইনাস বিটা সি প্লাস বিটা ডি। সেক্ষেত্রে দেখো একইভাবে আলফা আই আলফা বি কে রাখলাম, এখানে সি কমন নিলাম, এখানে আমি ডি কমন নিলাম। কমন নিয়ে বির মানটা মানে এরকম হয়। সেক্ষেত্রে দেখো ওই সির নিচে এইগুলি সব লিখে যোগ বিয়োগ করে ভাগ করে এরকম একটা মান আসে বির মান। এরপরে দেখো বির মানটা কি হয়, বির মানটা হয় আমার এরকম, দেখো উপরে ওয়াই দ্বারা গুণ করেছি, নিচে ওয়াই দ্বারা গুণ করেছি। আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, সেজন্য আমি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে বি এর মান 19 নং সমীকরণ। এরপরে 15 নং সমীকরণকে আমরা কি করব, বিটা দ্বারা গুণ করব। বিটা দ্বারা গুণ করে 15 এবং 16 নংকে আমি যোগ করব। দেখো গুণ করে যোগ করে দিয়েছি। টুয়াইস বিটা সি ই টু দি পাওয়ার বিটা এ ইকুয়াল টু বিটা এফ ই টু দি পাওয়ার আই আলফা ইন্টু এ। আই আলফা এফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই আলফা এ। সি ইকুয়াল টু, তাহলে সির মানটা কি হবে, সির মানটা হবে এফ ই টু দি পাওয়ার আই আলফা এ, আই আলফা প্লাস বেটা ভাগ হচ্ছে টুয়াইস বিটা ই টু দি পাওয়ার বিটা এ। দেখো তোমাদের সুবিধার্থে আলফা এবং এ তোমাদের কাছে মনে হচ্ছে একরকম, কিন্তু একরকম না, দুটো কিন্তু আলাদা। দেখো এটা কিন্তু আলফা, এটা কিন্তু এ, এটা আলফা এটা এ। দেখো তোমরা প্রিন্টিং এ লেখা হয়েছে দেখে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তারপরেও আমি একে ইটালিয়ান ছিল, এটাকে আমি নর্মাল টেক্সট যে লেখা হয় সেটা দিয়েছি করে তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো সি নাম্বার সমীকরণটা কি হয়, এফ ভাগ 2, প্রত্যেকটাকে আমি ভাগ করে দিয়েছি। প্রত্যেকটা নিচে নিচে আমি টুয়াইস বিটা ই টু দি পাওয়ার বিটা এ দ্বারা ভাগ করে দিয়েছি। ভাগ করে মানটা এরকম হয়। দেখো কি হয়, সি ইকুয়াল টু এফ ভাগ 2 ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস বিটা ইন্টু এ 1 প্লাস আই আলফা ভাগ হচ্ছে বিটা। এটা হচ্ছে 20 নং সমীকরণ। তাহলে দেখো 15কে বিটা দ্বারা গুণ করে 15 এবং 16 বিয়োগ করি। এখন দেখো বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমাদের এরকম মান আসে। এখানে ডির মানটা এরকম হয়। আশা করি তোমরা বাসায় খাতা কলমে করবে, তাহলে তোমাদের বুঝতে বিশেষ সুবিধা হবে। এক্ষেত্রে ডি এর মান আলাদা আলাদা করে নিয়েছি, ডির একটা এরকম মান হয়। সেক্ষেত্রে ডি হচ্ছে আমার এটা। একে আমরা 21 নং সমীকরণ দিলাম। যদি বিভব বাটির প্রশস্ততা বেশি হয়, যদি বিভব বাটির প্রশস্ততা মানে মোটা যদি বেশি হয় প্রশস্ততা,
তাহলে বেটায় অনেক বড় হবে, সেক্ষেত্রে সি কে বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে সি এর মানটাকে আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা এটা এরকম একটা মান আসে। ডি এর মান 21 নঙে বসাই, তাহলে বসাই দিই, তাহলে ডি এর মানটা 21 নঙে, ডি এর মানটা 21 নঙে বসালে এরকম একটা মান হয়। এরপরে দেখো এফ ভাগ এ, এফ কে এর নিচে নিয়ে এসেছি, এফ ভাগ হচ্ছে এ, এর মানটা আমার এরকম হয় 24 নং সমীকরণ। এফ এর জটিল যুগ্ম হবে, তোমরা জানো জটিল যুগ্ম তৈরি করার শর্ত হচ্ছে তুমি যে ফাংশনটা নিয়েছো সেই ফাংশনের এসটিক এবং মূল সমীকরণে যদি প্লাস আই থাকে, পরবর্তীতে জটিল যুগ্ম করলে সেটা হবে মাইনাস আই, আর মূল সমীকরণে যদি মাইনাস আই হয়, আই থাকে, পরবর্তীতে জটিল যুগ্ম করলে হবে প্লাস আই। তোমরা সবই জানো, এর আগের ক্লাসে অনেকবার বলেছি আমি। দেখো তাহলে এটাই করেছি আমি, এফ ভাগ এ এস্ট্রিক 1 ভাগ হচ্ছে 1 ভাগ 4 1, এই দেখো এখানে কি আছে প্লাস আই বেটা হয়ে গেছে মাইনাস আই বেটা, এখানে আছে মাইনাস আই আলফা হয়ে গেছে প্লাস আই আলফা, এখানে আছে প্লাস আই আলফা হয়ে গেছে মাইনাস আই আলফা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বেটার আগে কোনো আই নাই, তাহলে নো চেঞ্জ, যা ছিল তাই আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে জটিল যুগ্ম করতে হয়। এখন প্রেরণ সহগ, প্রেরণ সহগ কিভাবে নির্ণয় করতে হবে? প্রেরণ সহগ নির্ণয় করার শর্ত হচ্ছে টি, প্রেরণ সহগকে আমরা টি দ্বারা প্রকাশ করি, টি ইকুয়াল টু এফ মডুলেশন স্কয়ার ভাগ হচ্ছে এফ মডুলেশন স্কয়ার, এফ ভাগ এ এস্টিক ইন্টু হচ্ছে এফ ভাগ এ, এফ ভাগ এর এস্টিককে এফ ভাগ এ দ্বারা গুণ করলে আমাদের টি বা প্রেরণ সহগের মানটা নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমি ওই সমীকরণে এফ ভাগ এ এস্টিক এফ ভাগ এ এর মানটা আমি বসিয়ে দিলাম। দেখো মানগুলো আমি শুধু জাস্ট বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। বসিয়ে দিলে যোগ বিয়োগ গুণ ভাগ করে যা যা আছে সমস্ত কার্যক্রম করে টি এর মানটা হয় 16 16 ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস বেটা এ 1 মাইনাস আই বেটা ভাগ আলফা ইন্টু 1 প্লাস আই বেটা ভাগ আলফা 1 মাইনাস আই আলফা ভাগ বেটা ইন্টু 1 প্লাস আই আলফা ভাগ বেটা, এরকম একটা মান হবে। তাহলে টি এর মানটা 16 ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস বেটা এ ভাগ হচ্ছে 1 প্লাস বিটা ভাগ আলফা হোল স্কয়ার ইন্টু 1 প্লাস আলফা ভাগ বিটা হোল স্কয়ার, এরকম একটা আমাদের মান আসে। আমাদের টি এর মান প্রেরণ সহগ পরীক্ষায় আসতে পারে যে তুমি টানেলিং বা সুড়ঙ্গ ক্রিয়া বা বিভব পাহাড়ের ক্ষেত্রে তুমি প্রেরণ সহগের রাশিমালা নির্ণয় করো, বা সোডিঙ্গার সমীকরণ নির্ণয় করো, কিংবা টি এর মান নির্ণয় করো, বা এফ ভাগ এ অ্যাস্টিক ইন্টু এফ ভাগ এ এর মানটা নির্ণয় করো, অথবা আসতে পারে এফ মডুলেশন স্কয়ার ভাগ এ মডুলেশন স্কয়ার এর মানটা নির্ণয় করো, এরকম আসতে পারে। কিংবা সীমাটা আছে, সীমাটাতে এরকম আসতে পারে যে উপরোক্ত সীমার আলোকে শ্রোডিঙ্গার সমীকরণ নির্ণয় করো এবং প্রেরণ সহগের রাশিমালা নির্ণয় করো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 4-5 বার এই প্রশ্নটা এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে বোঝা খুবই সহজ, শুধু গাণিতিক টার্ম, তোমাদের শুধু সীমাটা মুখস্থ করতে হবে, তাছাড়া তেমন কিছু নাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে তোমরা জানাবে, যদি কোনো সমস্যা থাকে বুঝতে